সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। পরিবেশ সংরক্ষণে দরকার সচেতনতা এই বিষয়টি আজকে আলোচনায় রাখছি এবং প্রসঙ্গ নির্ধারণ করেছি। এ প্রসঙ্গে আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন ডক্টর আদিল মোহাম্মদ খান, নগর পরিকল্পনাবিদ। তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। আমার সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, পরিবেশ বিজ্ঞানী। দুজনকেই স্বাগত জানাচ্ছি। পরিবেশ সংরক্ষণে দরকার সচেতনতা। আজকে প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে আশপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার মাধ্যমে পরিবেশ যে মানে একটা সুন্দর পরিবেশ বা একটা মানে দৃষ্টিনন্দন একটা বিষয় রয়েছে। বাংলাদেশ একটা সুন্দর দেশ। এই সুন্দর দেশটা, বিশেষ করে ঢাকা শহরটা একটা মেগা সিটি। এই মেগা সিটিতে দাঁড়িয়ে অনেকেই আমরা বলতে শুনি যে আসলে এই শহরটাকে বসবাসের যোগ্য কিংবা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, কিংবা অযোগ্য শহরগুলোর মধ্যে, বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে বা ঢাকার অবস্থান এই জায়গাতে। অথচ বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, সবুজ দেশ, শ্যামল দেশ, আমরা সবাই জানি। সেখানে পরিবেশ সংরক্ষণে এখন নতুন করে সচেতনতার কথা আমরা বলছি। পরিবেশ অসংরক্ষিত কিংবা পরিবেশ দূষিত হচ্ছে বিভিন্ন কারণে। আলোচনাটা আমি যদি অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার আপনাকে দিয়ে শুরু করি, কোন কোন দিক থেকে পরিবেশ দূষিত হচ্ছে বা পরিবেশ মানে অরক্ষিত হচ্ছে, কিংবা পরিবেশের সৌন্দর্য যেটা আমরা বলতে পারি সেটা নষ্ট হচ্ছে বলে আপনার মনে হয়? অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। জি, দেখুন, পৃথিবীর অন্যতম সুন্দর একটি দেশ বাংলাদেশ। আমরা নদীমাতৃক বাংলাদেশ বলি, আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বলি। আমাদের এই 6টি ঋতু, 12টি মাস সুন্দরভাবে 6টি ঋতুতে ভাগ করা আছে। আমরা গ্রীষ্মকালীন এক ধরনের ফ্লেভার পাই, বর্ষায় আমাদের বৃষ্টির একটা রোমান্টিক আবহ তৈরি হয়, শরতে আমাদের ফুলে ফলে ভরে উঠে। এইভাবে আমাদের 12 মাসই নানা বৈচিত্র্যময় পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে যায়। তাহলে পৃথিবীর সবচেয়ে ভালো পরিবেশের রাষ্ট্র আমাদের দেশটি হওয়ার কথা ছিল, কিন্তু কালের গর্ভে আমরা দেখতে পাচ্ছি আমরা অপরিণামদর্শী বিভিন্ন ধরনের মানুষ্য কার্যকলাপের কারণে এই 6 ঋতুর প্রায় অর্ধেকটা, অর্থাৎ 3টি ঋতুই প্রায় তার বৈচিত্র্য হারিয়েছে এবং বাকি 3টি ঋতু কোনোরকমভাবে টিকে আছে এবং অ্যাগ্রেসিভ ওয়ে। আর এই ঋতু কেন্দ্রিক এবং মানুষ্য ব্যবহারের অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের সার্বিক পরিবেশ আজকে নানা রকমের হুমকির সম্মুখীন। এই ক্ষেত্রে আমরা যদি নিঃশ্বাসের কথা বলি, সেখান থেকে শুরু করে যেই কবরে মানুষ যাবে, সেই মাটির যেই উর্বরতা, ফার্টিলিটি, মাটির যে ক্যারেক্টারিস্টিক্স, সেই পর্যন্ত এই পুরা জার্নিটা প্রতিটি পরতে পরতে আমরা এখন দূষণ এবং দখলে পর্যদস্ত করে নিয়েছি। যে কারণে বাংলাদেশের পরিবেশ নিয়ে কথা বলতে হলে বলতে হয় সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, অর্থাৎ কোন জায়গাটা ভালো আছে সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এক গ্লাস পানি খাবো, সেই পানি ঢাকা ওয়াসা কিংবা বাংলাদেশের অন্য যারা পানি সরবরাহের দায়িত্বে আছে, কেউ বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে পারছে না, কিন্তু মানুষের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। মাটির নিচের যে পানি আসছে সেটিও আর্সেনিকে দূষণে দূষিত, হেভি মেটালে দূষিত। যদি আমরা অন্য খাদ্য, বাজারে কোন খাদ্যটি পাওয়া যাচ্ছে যেটি নির্ভয়ে আমি নিজে খেতে পারি, সন্তানদের, পরিবারের সদস্যদের খাওয়াতে পারি। আমাদের যে কাপড় যেটি আমরা পরছি, এই কাপড় তৈরি করতে গিয়ে আমাদের জলাধারগুলোকে দূষণে আমরা ধ্বংস করে ফেলছি। এইভাবে বাতাস, যেই নিঃশ্বাস নিব, সেটি পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাসগুলোর একটি, এবং গড় আয়ু আমাদের 5 থেকে 6 বছর কমে যাচ্ছে। এই স্টুডিওর বাইরে গেলেই 1 কিলোমিটার দূরের বাসায় যেতেই কানে তালা লেগে যাবে, মাথা ব্যথা হবে, মেজাজ কিটকিটে হয়ে যাবে। অর্থাৎ আমাদের পরিবেশের এমন কোনো একটা কম্পোনেন্ট নেই যেটা আমরা এখন ভালো রেখেছি, অথচ এগুলো ভালো রাখা খুব কঠিন ছিল। আমি আপনার কাছে ফিরে আসবো অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার। আপনি বলেছেন এই যে হর্নের কথাটা, হাইড্রোলিক হর্নের কথাটা, এটি ব্যবহার নিষিদ্ধ এবং আমি যতদূর জানি যে এটি আইনত দণ্ডনীয় অপরাধ এবং সে সাথে জরিমানারও একটা ব্যবস্থা রয়েছে। তারপরও আমরা দেখি যে বিভিন্ন গাড়িতে এই হাইড্রোলিক হর্ন এবং মানে সাব মানে কি কি সব যেন যন্ত্র বসায় যেগুলো আসলে কানে নেওয়া যায় না। আমি এই প্রসঙ্গে আসবো এবং সেই সাথে আমি ডক্টর আদিল মোহাম্মদ খান আপনার কাছে চলে আসি।
একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে আপনি কি দেখেন এই যে অপরিকল্পিতভাবে বিভিন্ন অট্টালিকা উঠেছে উন্নয়নের নামে এবং ড্রেনেজ ব্যবস্থা ঢাকা শহরের বন্ধ করে দেওয়া হয়েছে, ড্রেনের ওপরও আমরা দেখি যে বিভিন্ন রকমের অট্টালিকা উঠে গেছে এবং জলাধারগুলো একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে যখন ঢাকা শহরে কোথাও আগুন লাগে বা অন্য কোনো বিপর্যয় দেখা যায়, তখন যে যদি পানির দরকার হয় সেই পানিটা আনতে পর্যন্ত আমাদের বেগ পেতে হয় এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে, আমরা দেখেছি। তো এই যে উন্নয়নের নামে একের পর এক অট্টালিকা উঠে যাওয়া, এটাই কি সব, মানে এটাই কি শহরের সৌন্দর্য বর্ধন বলে আপনার মনে হয়? না, দেখেন, প্রথমে দর্শকদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকের কাছে তো সেই অট্টালিকা, বড় বড় অট্টালিকাই হচ্ছে যে আপনার উন্নয়নের একমাত্র ইন্ডিকেটর। এই কারণে আমরা আগেও শুনতাম যে বলতো বাংলাদেশকে সিঙ্গাপুরের মতন হাই রাইজ ভবন দিয়ে তৈরি করতে হবে। হ্যাঁ, এই ধরনের গল্প অনেক শুনেছি। আসলে উন্নয়ন মানে অট্টালিকা না, আবার অট্টালিকা লাগবে। হ্যাঁ, তো এখন উন্নয়ন মানে ফ্লাইওভার না। হ্যাঁ, তো এখন আপনি যাতায়াত বলেন আর এই যে আবাসন বলেন, আপনি উন্নয়নের মডেলটা কি হবে, সেই উন্নয়নের মডেলে কি আপনার গাছ, জানালা খুললে কি সামনে কি একটা গাছ দেখতে পাবেন কিনা, হ্যাঁ সেটা কি উন্নয়নের অংশ না? তাহলে সেই গাছে পাখি আসবে কিনা, আপনি আকাশ দেখতে পাবেন কিনা, পূর্ণিমা দেখতে পাবেন কিনা, শহরের দিকে আমরা এখন কল্পনাই করতে পারছি না। তাহলে যেই শহরটা হওয়া উচিত ছিল যে আসলে আমাদের আত্মার খোরাক হওয়ার কথা, এই শহরটা আমরা একটা কনক্রিটের জঞ্জাল বানিয়েছি। এবং আমাদের পুরো শহরে যে ধারণ ক্ষমতা থাকার কথা, সেই ধারণ ক্ষমতার চেয়ে 3, 4, 5 গুণ বেশি আমরা ভবন বানিয়েছি। সেই ভবনে আমরা এখন বলি যে কি আরবান হিটওয়েভের অন্যতম বড় কারণ হচ্ছে অট্টালিকাগুলো কি করে, আগুনটাকে শুষে রাখে। তাহলে এই যে আমরা পুরো শহরটাকে আমরা এইভাবে খালি অট্টালিকায় আমরা পুরো শহরের আকাশ ঢেকে দিচ্ছি। আবার এমন না যে আপনি কোথাও বড় বড় অট্টালিকা, আবার অনেক জায়গাতে বিস্তীর্ণ জায়গাতে খোলামেলা জায়গা, যেটা বাইরে অনেক দেশে হয় ব্লক ডেভেলপমেন্টে, যে কোথাও বড় বড় ভবন, বাকি কিন্তু অনেক জায়গা একদম খোলামেলা জায়গা, কোনোটাই করি নাই। এবং আমরা এখন উন্নয়ন নাম দিয়েছি যে, এবং বিশদাঞ্চল পরিকল্পনা ঢাকায় ড্যাপে প্রায় শোনা যায় যে কি আবাসন ব্যবসায়ীরা সরকারের সাথে কি দেন দরবার করে, তাদের সাথে দেখা করে বলে আমাদেরকে আরো বড় বড় ভবন বানাতে দিতে হবে, বুঝতে পারছেন? এবং সেটা নিয়ে একের পর এক সরকার, কিন্তু যে সরকারি আসে তারাই তাদের সাথে কম্প্রোমাইজ করে তারা কি করছে, শহরে বড় অট্টালিকা বানানোর আপনার লাইসেন্স নিয়ে আসছে। দেখেন, আমি ধানমন্ডি থাকি, সেখানে দেখলাম যে সাম্প্রতিক সময়ে আমাদের ইউটিলিটি সুয়ারেজি লাইনের কাজ চলছে, বিশাল সুয়ারেজি লাইনের সম্প্রসারণ হবে, কখনো আপনার হচ্ছে ওয়াটার লাইনের সম্প্রসারণের কাজ চলে। দেখেন, আগে যেখানে ধানমন্ডিতে একসময় 2 তলা ভবন ছিল, এখন 4 তলা ভবন হলো, একসময় 6 তলা ভবন করা হলো, এখন 14 তলা ভবনের সারি তৈরি হচ্ছে। দেখেন, যারা বিজনেসম্যান তারা কিন্তু শুধুমাত্র 14 তলা করে তার প্রফিটটা নিয়ে যাচ্ছে, কিন্তু সরকারকেই এই সিউরেজ লাইনের সম্প্রসারণ কোটি কোটি টাকার প্রকল্প, এবং আপনার হচ্ছে যে পানির লাইনের সম্প্রসারণ কোটি কোটি লাইনের প্রকল্প, এবং এই বারবার খনন হচ্ছে। হ্যাঁ, এবং এই যে আগে যেখানে ধানমন্ডিতে প্রচুর গাছগাছালি ছিল, এখন বড় বড় বিল্ডিংয়ের আকাশই দেখা যাচ্ছে না। তাহলে এই যে আমরা ভবন, তার যে চাকচিক্য, সেখানে আপনি মার্বেল পাথর বসাচ্ছেন না কি বসাচ্ছেন সেটা নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনি ভবন খুললে গাছগাছালি দেখা যাচ্ছে কিনা, আপনার সে এলাকাতে 25 ভাগ গাছ থাকার কথা। ঢাকা শহরে আপনি দেখবেন যে ওয়ার্ডের পর ওয়ার্ড, সেখানে গুগল আর্থে যদি উপর থেকে দেখেন, পুরো ওয়ার্ডে দেখা যাবে যে একটা ছিটে ফোটাও নাই সবুজের। এর নাম ঢাকা শহর। তাহলে পরিবেশের যে ব্যালেন্স করার জন্য যে আপনার সবুজ এবং কনক্রিটের ব্যালেন্স, সবুজ এবং তার সাথে ওয়াটার বডির ব্যালেন্স, আপনি যেটা বলছিলেন যে আপনি ড্রেন বন্ধ করে দিয়ে, খাল বন্ধ করে দিয়ে আপনি খালের উপরে অট্টালিকা, অথচ সেই খালের উপরে যদি অট্টালিকা বানানো হয়, তাহলে সেই সময় রাষ্ট্রের সকল যে মেশিনারি, সেখানে রাষ্ট্রের যত ধরনের কর্তৃপক্ষ, রাজুক, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, সবাইকে ঘুমিয়েছিল। যদি ঘুমিয়ে না থাকে তাহলে খাল নদীর উপরে তো আপনার অট্টালিকা হওয়ার কথা না, কিন্তু মানে বিস্ময়করভাবে ঢাকা শহরে এটা হয়েছে। এবং যার ফলে আজকে যেটা প্রাইম মিনিস্টার যেটা পরিবেশ রক্ষা করার কথা বলছেন, হ্যাঁ, এটা সেই অর্থে প্রশংসাযোগ্য যে তিনি পরিবেশ রক্ষা করার বিষয়টা নিয়ে এসেছেন। তিনি বারবারই এনেছেন, তিনি বারবারই বৃক্ষরোপণের কথা বলছেন। তিনি আগামী 5 বছরে কয়েক কোটি বৃক্ষরোপণের একটা প্রকল্প হাতে নিয়েছেন এবং এবারের যে বৃক্ষরোপণ কর্মসূচি বা বৃক্ষ মেলা, সেখান থেকে তিনি নতুন করে সবকিছু শুরু করার কথা বলেছেন। প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে একটি করে গাছ রোপণের তিনি এক ধরনের আশ্বাস চেয়েছেন। সেখানে আমরা দেখেছি যে এর আগে অনেক জায়গাতে এখন ডেঙ্গুর সাথে আমাদের একটা মানে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এখন ডেঙ্গু হবে বলেই এক সময় আমরা দেখেছি যে একটা
বিশাল বাগান কিংবা বিশাল বৃক্ষের যে সমারোহ, সেই জায়গাটাকে নির্দ্বিধায় মানে বৃক্ষরোপণে বা একটা গাছ আপনি বারান্দাতেও করবেন, রোপণ করবেন বা লাগাবেন, সেই জায়গাটাতেও নানা রকমের আমরা তোড়জোড় দেখেছি, সেটাকেও আমরা মানে সরিয়ে ফেলার দেখেছি, উদাহরণ দেখেছি। তো সেক্ষেত্রে মানে এই যে ডেঙ্গুর নাম দিয়ে বৃক্ষরোপণের যে বিষয়টি, সেটিকে নিরুৎসাহিত করা হয়েছে। সমাধান কি খোঁজা যেত না? অবশ্যই, কেননা তখন ওই যে জমা পানিতে ডেঙ্গু হয়, কিন্তু আপনি বৃক্ষ লাগালে সেখানে যে পানি দিই সেটা তো জমা পানি না। তাহলে আপনি ওই যে কোনো একটা সলিউশন খুঁজতে গিয়ে আপনি তো পুরো সিস্টেমটাকে কলাপস মানে করে মাথা দিতে পারেন কেটে না। ফেলছে, এরকম সেটাই, হয়ে হ্যাঁ, যাচ্ছে। ব্যাপারটা সেরকমই ছিল যে এখন অন্তত সরকারের পক্ষ থেকে জায়গায় বিভিন্ন সারা বাংলাদেশে একটা টার্গেট নেওয়া হয়েছে, 5 কোটি বৃক্ষ লাগানো হবে, খাল খনন, খালের পাড়ে প্ল্যান্টেশন, এই আলাপগুলো এসেছে, কিন্তু যে আলাপটা নাই, যেটা আজকেও প্রধানমন্ত্রীর বক্তব্যে যে আলাপটা অনুপস্থিত, যে কারা এই পরিবেশ দূষণ করে, সে তাদের বিরুদ্ধে সরকারের স্ট্যান্সটা কি। সরকার জনগণকে উৎসাহিত করার চেষ্টা করেছে, জনগণ যেন বর্জ্য না ফেলে, খুবই ভালো। নাগরিকদের তো অবশ্যই সেই ব্যাপারে উৎসাহিত করতে হবে। কিন্তু এই যে আমি যদি পলিথিনের কথাই বলি, বর্জ্যের কিন্তু অন্যতম বড় একটা বিষয় হচ্ছে যে আমরা পলিথিন ব্যবহার। তাহলে 2000 সালে বাংলাদেশ ওই অর্থে অগ্রগামী দেশ ছিল যারা নিজের দেশে পলিথিন ব্যান করেছিল। তাহলে আজকে 2026 সালে এসে বাংলাদেশে পলিথিন ইন্ডাস্ট্রি কারা চালায়? সরকারকে একবারও বলেছে এই 6 মাসের ভিতরে যে পলিথিন ইন্ডাস্ট্রি, অন্তর্বর্তী সরকার একবার স্টেপ নিয়েও পারেনি, কেন পারেনি সে ব্যাখ্যা করেনি। তারা পলিথিনের বিরুদ্ধে একটা মানে স্টেপ নিয়েছিল। এই সরকার তো এখন পর্যন্ত বলেনি যে আমরা বর্জ্য কমানোর জন্য দেশে পলিথিন ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দেবে, যেটা 2000 সাল থেকে নিষিদ্ধ হওয়ার কথা ছিল নির্দিষ্ট আমি এই মানে। সমাধানটা খুঁজবো, এই সমাধানটা খুঁজবো। এই যে পলিথিন এবং প্লাস্টিক এই বিষয়টি আছে, সেই সাথে একটা ব্যালেন্স ওয়েতে গাছ বৃক্ষরোপণ করা এবং সেই সাথে ডেঙ্গু প্রতিরোধে, মশক নিধনে যে বিষয়টি রয়েছে, সেটিকে ব্যালেন্স করে আমরা বৃক্ষরোপণটিকে উৎসাহিত করতে পারি কিনা। তার আগে আমি আরেকটু জেনে আসি কামরুজ্জামান মজুমদারের কাছে, সেটি হলো যে এই যে হাইড্রোলিক হর্ন, এটি ব্যবহারে এক ধরনের নিষেধাজ্ঞা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বন এবং পরিবেশ উপদেষ্টা যিনি ছিলেন, তিনিও বারবার বলছিলেন যে এই হর্নটা যেন না ব্যবহার করা হয়। তার আগেও আমরা শুনেছি যে এটি মানে আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটার জন্য জরিমানাও করতে হবে। এখন পর্যন্ত এটির আইনে কোনো প্রয়োগ হয় আমরা হতে দেখছি না কেন? একটা আইনের প্রয়োগ হলে পরেই তো সবাই সচেতন হয়ে যায়, এমনটা দেখি না কেন? দেখুন, আমার যথেষ্ট সন্দেহ হয় সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে কিংবা সরকার আছে কিংবা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় আছে, হয় তারা শব্দ দূষণ এর মেকানিজমটা, এটা কন্ট্রোলের যে বিষয়টা এটা বুঝেন না, অথবা এটা বন্ধ করতে চান না। হ্যাঁ, শুধুমাত্র মানুষের করের টাকায় এই পর্যন্ত প্রায় 60 কোটি টাকা খরচ করে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পটা পরিবেশ অধিদপ্তর বাস্তবায়ন করেছে। কিন্তু এই শব্দ দূষণের যে উৎসগুলো সারা বাংলাদেশে একটা স্টাডি হয়েছে, আমি নিজে সেটাতে টিম লিডারের দায়িত্ব পালন করেছি, যে উৎসগুলো কি, এবং সেখান থেকে সুস্পষ্টভাবে কতগুলো সাজেশনও দেওয়া হয়েছে। আমরা দেখেছি প্রায় 80% ক্ষেত্রে শব্দ দূষণের উৎস হলো হর্ন, গাড়ির হর্ন। এই শহরের শব্দ দূষণের উৎস কি, এটা গবেষণাও করার দরকার নাই, যে কেউ বলবে যে রাস্তায় নামলে দাঁড়াতে পারি না হর্নের কারণে। তাহলে শব্দ দূষণ বন্ধ করার জন্য অলরেডি আইন যেটা আছে হাইড্রোলিক হর্ন ব্যান করা, তাহলে এই হাইড্রোলিক হর্ন রাস্তায় থাকে কিভাবে, কর্তৃপক্ষ কারা, তারা এটাকে সিজ করে না কেন? এবং এইটার সহজ একটি সমাধান হলো, আপনি তো জানেন যে জুতা আবিষ্কারের যে গল্প, রাজার পায়ে যাতে ধুলা না লাগে সেই কারণে সমস্ত রাস্তাকেই প্রথম কার্পেটের মতো বা চামড়া দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে মুচি এসে বলল পুরো রাস্তা আর মোড়ানোর দরকার নাই, রাজার পায়ে চামড়া দিয়ে একটা জুতা পরিয়ে দিলে হলো। হর্নের শব্দ থেকে কিভাবে মুক্তি পাবো? রাস্তায় এই ছেলেদেরকে দাঁড় করিয়ে করিয়ে মানে রোদের ভিতরে তাদের কষ্ট দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করের টাকা খরচ করার দরকার আছে, নাকি যে হর্ন শব্দটা তৈরি করছে তাকেই ব্যান করা দরকার, তাকেই বন্ধ করা দরকার? আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ যে আইনটি রয়েছে, সে আইনে বলা আছে বিভিন্ন ক্যাটাগরিতে, অর্থাৎ শিল্প এলাকায় সর্বোচ্চ শব্দ তৈরি করা যাবে 75 ডেসিবেল, আর নীরব এলাকায় 45 ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় 55 ডেসিবেল, এইভাবে ভাগ করা আছে। তাহলে শব্দ তৈরি করার জন্য কোন এলাকায় কত ডেসিবেল যাবে সেটা নির্ধারণ করা আছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এইসব নিয়ম কি মানি? আমি যাচ্ছি, আমি সে জায়গায় আমরা মানি না। এখন মানবো কিভাবে?
ওই হর্নের তো এমন কোনো আমার টিভির ভলিউম রিমোটের মতো না যে আমি যতটুকু ইচ্ছা অতটুকু এটা ভলিউম দিতে পারি। হর্ন তো একবার প্রেসার দিলে সে তার সর্বোচ্চ যে ক্যাপাসিটি আছে সেটাতে সে আওয়াজ করবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে যারা কাজ করছেন মন্ত্রণালয়ের ভিতরে, তারা কি এই সিম্পল জিনিসটা বুঝতে পারছে না যে আমি বাজারে অনুমোদিত হর্ন দিচ্ছি যেটি 100 ডেসিবেল শব্দ তৈরি করে, আর আমি আইন করছি যেটা 45 ডেসিবেলের বেশি সব হর্ন মানে শব্দ তৈরি করতে পারবে না। তাহলে আমার রেসিডেন্সিয়াল এরিয়া, আমার কমার্শিয়াল এরিয়া, আমার সাইলেন্ট জোনে আমি হর্ন দিতে পারবো না, কারণ হর্ন দিলেই 100 ডেসিবেল হবে। তাহলে আমি আরো ভয়ঙ্কর বিষয় হলো আমি এই ক্লাসিফিকেশন কিভাবে করি। ঢাকা শহরে আমি কোন এরিয়াটাকে আমি কন্টেনমেন্ট ছাড়া আর কোন এরিয়াকে আমি নীরব এলাকা, শুধুমাত্র নীরব, অর্থাৎ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গির্জা প্যাগোডা এগুলো নীরব এলাকা। আমি আবাসিক এলাকা কাকে আবাসিক এলাকা বলবো? ধানমন্ডিকে বলবো, বসুন্ধরাকে বলবো, বারিদারাকে বলবো, মানে আর শান্তিনগর মালিবাগ এগুলোর কথা তো বাদে দিলাম। আমার পুরো সিটিটা ডেভেলপ করেছে একটা মিশ্র ল্যান্ড ইউজ নিয়ে। সেখানে আমি এই আইনের ভিতরে এতটুকু ঝামেলা রেখে এবং হর্ন দেওয়ার মানমাত্রা ফ্রি করে দিয়ে আমি শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে টাকা খরচ করা এবং একের পর এক সেমিনার করে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যাবে না। এই জুতা আবিষ্কারের গল্পের মধ্যেই শব্দ দূষণ নিয়ন্ত্রণের মেকানিজমটা আছে। এটার জন্য কোনো টাকা খরচ করার দরকার নাই। আমরা হর্নই আমদানি করতে হবে বা তৈরি করতে হবে যে 50 ডেসিবেলের বেশি হর্ন দেয় না। এক নির্দেশনায় সমস্ত শব্দ দূষণের এই যে সমস্যা সেটি কিন্তু সমাধান হয়ে যায়। একটা বিরতি নিব কামরুজ্জামান মজুমদার, বিরতির পরে এসে বাদবাকি বিষয়গুলো জানবো নিশ্চয়। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, পরিবেশ সংরক্ষণে দরকার সচেতনতা, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম এবং আমার সাথে আজকে অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার আছেন, ডক্টর আদিল মোহাম্মদ খান আছেন, নগর পরিকল্পনাবিদ। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। এই অংশে ডক্টর আদিল মোহাম্মদ খান আপনার কাছে আসতে চাই। প্লাস্টিক পলিথিনের ব্যবহার কমিয়ে আনা বা নিষিদ্ধ করা, এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই প্লাস্টিক এবং পলিথিন, এই জিনিস দুটি বিভিন্ন ড্রেনের মধ্যে আটকে গিয়ে সেখানে যে পানি চলাচলের ব্যবস্থা সেটি ব্যাহত হচ্ছে। এবং একটু বৃষ্টি হলেই আমরা দেখছি যে ড্রেনের পানি, বৃষ্টির পানি সব কিছু মাখামাখি হয়ে যাচ্ছে, গোটা শহর জলাবদ্ধ হয়ে যাচ্ছে। নৌকা ছাড়া সেখানে চলার কোনো উপায় আছে বা ভেলা ছাড়া কোনো চলার উপায় আছে বলে তখন মনে হয় না। তো এই যে বিষয়গুলো, এখানে আসলে নিয়মটা কি? আইনের কোনো মানে ব্যত্যয় হচ্ছে কিনা এইসব জায়গায়? দেখেন, একটু আগে আমরা পলিথিনের কথা বলছিলাম যে পলিথিন তো উৎপাদন হয়, নিষিদ্ধ ছিল নির্দিষ্ট একটা মাত্রার, তো সেইটা আমরা সেই পলিথিন উৎপাদন নিষিদ্ধ করতে পারিনি। যার ফলে এখন প্রায়শই আমরা বলি না যে ওই বাজারে গিয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে দেখছে দোকানে পলিথিন আছে কিনা, যেটা একটু আগে কামরুজ্জামান ভাই বলছিলেন। তাহলে আপনি যে পলিথিন যে জায়গা থেকে উৎপাদন হয়, ঢাকা শহরে এরকম প্রচুর ইন্ডাস্ট্রি আছে যারা কি করে রাতের বেলা এগুলো ট্রান্সপোর্ট করে পলিথিনগুলো। তাহলে আপনি যদি সেই ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারতেন, তাহলে তো আপনার দোকানে গিয়ে আপনার ভ্রাম্যমাণ আদালত চালানো লাগে না, বা আপনি বাসায় বা বাজারে যাওয়ার সময় পলিথিনে যাচ্ছেন এটা বলা লাগে না। মানুষ পারে না এমন কিছু না। আমরা যদি পলিথিনটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিতে পারতাম, যেটা পাতলা পলিথিন একটা নির্দিষ্ট মাত্রার, তাহলে কিন্তু আমাদের জীবন চলতো। পলিথিন যখন ছিল না তখন জীবন চলেছে। তাহলে আপনি যেটা টার্গেট করেছেন সেই টার্গেটে আপনাকে যেতে হবে। যেমন আজকে আমি একটা খবর দেখেছি, আপনারা হয়তো দেখেছেন, যে টাঙ্গুয়ার হাওরে কিন্তু আপনার হচ্ছে হাউস বোট নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ ওইখানকার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে রাষ্ট্রের কোথাও গেলে কিন্তু রাষ্ট্রকে রাষ্ট্রের কাজ করতে হয়, সেখানে আইন প্রয়োগ করতে হয়, কখন কোনো কঠোর কোনো বিধি আনতে হয়। তাহলে যখন আমরা পাইনিয়ার হয়ে 2000 সালে পলিথিন ব্যান করে দিলাম, তাহলে সব ইন্ডাস্ট্রিগুলো ব্যান হয়ে যাওয়ার কথা ছিল। আজকে আমাদের 26 বছর পরে আলাপ করার কথা ছিল না যে পলিথিনগুলো কেন বাজারে আছে, বিভিন্ন ফরম্যাটে আছে। ঠিক তেমনি ওয়ান টাইম ইউজ প্লাস্টিকের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র বিভিন্ন ধরনের আপনার বেঞ্চমার্ক ঠিক করেছে কবে নিষিদ্ধ করবে। তারপরে দেখবেন যে আমাদের বিভিন্ন মিটিং প্রোগ্রাম থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবহার, ওয়ান টাইম ইউজ প্লাস্টিক অভাব নাই। এবং আপনি দেখবেন যে ইভেন আজকেও প্রধানমন্ত্রী বলছিলেন গ্রামের পরিবেশও নষ্ট হচ্ছে। গ্রামে গেলে দেখবেন যে চিপসের প্যাকেট, শহরও চিপসের প্যাকেট, ছোটো ছোটো জিনিস, সেটা একটা প্যাকেজিংয়ের ভেতরে, এবং সেটা একটা প্লাস্টিক। এই প্লাস্টিকগুলি গ্রামের আশেপাশে পড়ে যাচ্ছে। গ্রামের খালও কিন্তু ধ্বংসের পথে, শহর তো ধ্বংস হয়েছেই। তাহলে আপনাকে কোথাও কিন্তু আপনাকে এই যে স্ট্রিক্ট একটা জায়গায় যেতে হবে যে কোথায় কী ধরনের প্লাস্টিক, কী ধরনের পলিথিন আপনি অ্যালাউ করবেন, কোথাও করবেন, সেটা প্রোডাকশন বন্ধ করে দিতে হবে। এতে কোন ব্যবসায়ী কি মনে করলো না করলো এটা দিয়ে রাষ্ট্র চলে না। দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে আমাদের পলিথিন ব্যবসায়ীরা
তারা রাষ্ট্রকে এত বছর ধরে ম্যানেজ করে ব্যবসা করছে। এই যে ওয়ান টাইম প্লাস্টিক যেটা, সেটার ক্ষেত্রে রাষ্ট্রের যে কঠোর যে অবস্থান সেটার মধ্যে নাই। কোথাও কোথাও আমরা দেখি যে সরকারি কিছু কিছু প্রতিষ্ঠানে এখন ওয়ান টাইম যে আপনার হচ্ছে প্লাস্টিকের যে পানির বোতলটা নিষিদ্ধ করা আছে, এটা কিন্তু ওয়াইড স্কেল না। তাহলে আপনাকে তো কোথাও না কোথাও বলতে হবে সারা বাংলাদেশে কোনো প্রোগ্রামে কোথাও আপনার কি ওয়ান টাইম ইউজের যে আপনার হচ্ছে যে আমরা প্লাস্টিক বোতলে পানি খেয়ে, এটা নিষিদ্ধ হলেই তখন আমরা জগ তারপরে পানি নেওয়া সেটার বিষয়গুলো আসবে, মানুষ কিন্তু অ্যাডাপ্ট করে। কিন্তু আপনি দুইটা একটা প্রোডাকশনও চালু রাখবেন, আবার মুখে বলবেন যে আমরা সচেতন হই। পৃথিবীর কোনো রাষ্ট্র, ইভেন উন্নত রাষ্ট্রগুলো সচেতনতা দিয়ে কিন্তু হয় না, সচেতনতার সাথে আইনের প্রয়োগ। যিনি আইন ভাঙবেন তাকে আপনি পেনাল্টি দিতে হবে। আপনি চাইলে একটা ময়লা জানালা দিয়ে কিংবা আপনার বাসার দোকানের সামনে ময়লাগুলো সব সামনে ড্রেনে ফেলে দিবেন, এইভাবে কি রাষ্ট্র চলে? তাহলে যেই দোকানদার এটা করছে বা যারা এই ড্রেনগুলো নষ্ট করছে তাদেরকে রাষ্ট্রের আইন প্রয়োগ করতে হবে। আমরা চাই রাষ্ট্রে আইনের ভাষায় কথা বলবে, শুধু সচেতনতা না। সচেতনতা হলে আমি করলে করলাম, না করলে নাই। এইটা অনেক বছর ধরে হয়েছে, আমরা গত 20 বছর ধরে এই সচেতনতার গল্প করে এসেছি। মনে হয় না রাষ্ট্রের পক্ষ থেকে সচেতনতার মেসেজ আর কম দেওয়া হয়েছে বলা যাবে না। তাহলে সেই জার্নিটা শেষ। এখন আমাদেরকে আইন প্রয়োগ বলতে হবে যে আপনি যদি রাস্তায় যদি একটা পলিথিন ফেলেন আপনার জরিমানা কত, দোকানে রাখলে কত জরিমানা, ইন্ডাস্ট্রিতে যদি কোনো পলিথিন ইন্ডাস্ট্রি পাওয়া যায় সেটার জরিমানা কোন লেভেলে নিষিদ্ধ করবেন কত দিনে। রাষ্ট্রের ভাষা হবে আইনের ভাষা, পাশাপাশি সচেতনতা এটা কমিউনিটির ভাষা হবে। তাহলে এই দুইটার মিশ্রণে রাষ্ট্র একটা জায়গায় যেতে পারে। তো দুর্ভাগ্যজনক আমরা এই সচেতনতার গল্পটা অনেক বছর ধরে শুনে এসেছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, সরকার যেহেতু পরিবেশ নিয়ে সচেতনতার কথা বলছে, ড্রেনের বর্জ্যের কথা বলছে, অবশ্যই আমাদের সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের জায়গায় আসতে হবে। কেননা সরকারের হাতে আইনের দণ্ডটা আছে, এটা কিন্তু কমিউনিটির কাছে নাই। তাহলে রাষ্ট্রকে কি করতে হবে? এই দণ্ডটা প্রয়োগ করতে হবে। এই জন্যই তো বিভিন্ন আইন আছে, পরিবেশ আইনে বিভিন্ন ধারা আছে। আমাদের কিন্তু কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অধ্যাদেশ আমরা করেছি, বেশ বিস্তারিত। সেখানে বলা আছে এক্সটেন্ডেড রেসপন্সিবিলিটি অফ প্রডিউসার, হ্যাঁ, ইপিআর বলা আছে। তার মানে যিনি একটা প্যাকেজিংয়ের জন্য একটা চিপসের প্যাকেট বানালেন, তার দায়িত্ব আছে যে তিনি প্যাকেটটাকে কিভাবে রিকালেক্ট করবেন, রিইউজ করবেন বা অন্যভাবে এটা ব্যবহার করবেন, মানে রিসাইকেল করার জন্য তাদের দায়িত্ব দেওয়া আছে। এটা আইনেই শেষ। কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না যে এই আইনটার মাধ্যমে যত ধরনের ওয়ান টাইম ইউজ, এই ধরনের প্যাকেজিং এর জন্য যে পলিথিনগুলো তৈরি হচ্ছে, প্লাস্টিকগুলো তৈরি হচ্ছে, তাকে আপনি কিভাবেই গত এই আইনটা হওয়ার পর 3-4 বছর হয়ে গেছে, 3-4 বছরে কিভাবেই বাধ্য করলেন যারা এই ধরনের প্যাকেজিং এর সাথে আছেন। তাহলে যদি আপনি আইনটা যদি কাগজে থাকে আর আপনি যদি আইনে কোনো প্রয়োগ না থাকেন, তাহলে বাংলাদেশের মতো মানুষ তারা জানে যে রাষ্ট্র আইন প্রয়োগ করবে না, কিছুই হবে না। তাই কি করে তারা আপনার হচ্ছে যে জানালা দিয়েও ময়লা ফেলে, আপনার দোকানের সামনে এনে ময়লা এনে ড্রেনের মধ্যে একদম ফেলে দিচ্ছে। আর একটু আগে যেটা বলছিলাম যে গার্বেজ বা ওয়েস্ট ওয়াটার সেটা সরাসরি আন্ডারগ্রাউন্ডে দিচ্ছে। তাহলে এটা নাকের ডগায় হচ্ছে। প্রশাসন জানে কোথায় কোথায় ময়লা ফেলছে। ইভেন আপনি দেখবেন একটা হাসপাতালের বর্জ্য কিংবা একটা ইন্ডাস্ট্রির বর্জ্য, আপনি দেখবেন যে বড় একটা ওয়াটার বডি পাশে একদম পাইল আপ করে দিয়ে রাতের বেলা এসে ফেলে দিয়ে যাচ্ছে। তাহলে এই যে মানে মানে টনের পর টন জলাধারগুলো এই বন্ধ হয়ে যাচ্ছে, এটা তো মানে দিব্য আলোকে দেখা যাচ্ছে। তাহলে কেন রাষ্ট্রের যে অথরিটি সেখানে গিয়ে যাচ্ছে না, বলছে যে এটা নিষিদ্ধ কাজ আপনারা করছেন, আপনাকে পেনাল্টির মধ্যে যেতে হবে। আবারও ফিরবো ডক্টর আদিল মোহাম্মদ খান। বুড়িগঙ্গার নদীর পানি এখন আসলে কোন রঙের সেটা আমরা বুঝতে পারি না। পানি কালো নাকি সেটা পানির কালারটা আসলে কি সেটা বুঝতে পারি না। তো এটা কি আসলে সবচেয়ে বড় উদাহরণ না যে মানে বাংলাদেশের জলাশয়গুলো, বাংলাদেশের পানি দূষণ, শব্দ দূষণ, আপনি শব্দ দূষণ নিয়ে এর মধ্যে বলে ফেলেছেন। পানি দূষণের ক্ষেত্রে দায়ী কারা এবং এই দায় আমরা আসলে কাকে দিব? আইন আছে, তার প্রয়োগ নাই কিংবা কঠিন প্রয়োগ নাই। দেখুন, বাংলাদেশের যদি মোটা জায়গা আমরা চিন্তা করি যে এই যে নদীমাতৃক বাংলাদেশের 1100 নদী আস্তে আস্তে নষ্ট হয়ে গেল, এটি দুভাবে, এটি দখল হয়ে গেছে। আর নদী দখল হয়েছে বেসিক্যালি নদীর তীরে দুটি ঘটনা ঘটেছে। একটা হলো কোনো না কোনো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বা ধর্মীয় প্রতিষ্ঠানের নামে এই নদীর তীরে প্রথমে ছোট্ট একটি গাছের বা বাঁশের ঘর তোলা হয়, পরবর্তীতে একটা সাইনবোর্ড দেখা যায় এটি সেমি পাকা, পরে পাকা হয়ে সেখানে পরে মার্কেট হয়ে যায়, এটা দখল হয়ে যায়। ওই মার্কেটের বর্জ্য দিয়ে আবার নদীর যে বাকি অংশটুকু আছে সেটি ভরাট হয়। এই পদ্ধতিতেই আমাদের হাজার হাজার নদী দখল হয়েছে। এখন এই নদীর দ্বিতীয় যে দখলটা, সেটা হলো এই নদীর তীরেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো হয়েছে। আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো নিজেরা এত দিনেও কোনো
অটোমেটেড ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ওরা এস্টাবলিশ করে নাই। যাও কিছু বায়ারদের চাপে অনেক সময় করেছে, কিন্তু বাদ বাকিগুলো শুধুমাত্র পরিবেশ অধিদপ্তর যখনই ভিজিটে যায় ওই টাইমে এই টিভিগুলো চালাচ্ছে। বাকি সময়টি সমস্ত এই আপনি যে রঙের কথা বললেন, 7 রঙের রং বেরঙের এই পানিগুলো সবগুলো এই তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং দলেশ্বরীতে যাচ্ছে। এবং শ্যামপুরের যে ডাইং ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো প্রকাশ্যে আপনি যদি এখন যান, এখন ওই রাতের বেলা টস দিয়ে আপনি দেখতে পাবেন যে সমস্ত আউটলেটগুলো এই নদীর সাথে কানেক্টেড আছে। এবং আমরা জাতীয় দৈনিকে এই ধরনের নিউজ হরহামেশাই যাচ্ছে যে কালারফুল ওয়াটার অফ শীতলক্ষা, ওই দিক দিয়ে শীতলক্ষা। আপনার বসিলা ব্রিজ থেকে যদি আমরা বুড়িগঙ্গাকে চিন্তা করি, চারপাশে ঘুরে একবার যদি আসি আমরা 8 ঘন্টা থেকে 8.5 ঘন্টা সময় লাগে। এই 8.5 ঘন্টার ভিতরে ঢাকার চারপাশে যে বৃত্তাকার জলপথ মাননীয় প্রধানমন্ত্রী প্রপোজ করছেন, এইটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাল্টি সেক্টরাল এটা বেনিফিট পাওয়া যাবে। সবচেয়ে বড় বেনিফিটটা হবে যখনই সার্কুলার ট্রান্সপোর্ট সিস্টেমটা চালু হবে, তখনই দখলদার এবং দূষণ কারা করছে এটা সমস্ত লোকের চোখের সামনে আসবে এবং প্রশাসন তখন চাইলে খুব দ্রুত এগুলো আইনের আওতায় আনতে পারেন। এখন নদীর পানি যে দূষিত, এটা এমন এক পর্যায়ে দূষিত হয়েছে, গত বছর মোটামুটি ডিসেম্বরের শেষের দিকে বুড়িগঙ্গার আদি চ্যানেল যেটি, সেটি আদি বুড়িগঙ্গা নামে পরিচিত, সেখান থেকে কিছু ওয়াটার স্যাম্পল কালেক্ট করেছিলাম আমি, এবং সেখানে আমি দেখেছি ডিজলভ অক্সিজেন, যেখানে প্রতি লিটার পানিতে 5 মিলিগ্রাম করে ডিজলভ অক্সিজেন থাকার কথা, অর্থাৎ জলজ প্রাণী বা উদ্ভিদ বসবাসের করার জন্য, সেখানে 1 মিলিগ্রামও নাই। অনেকটা জাতীয় নদী কমিশন যে নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করেছে, পানির মানের দিক থেকে এই নদীগুলোকে কোনোভাবে জীবিত বলার আর কোনো সুযোগ নাই, কারণ ওখানে প্রাণ বেঁচে থাকার মতো পরিবেশ সেখানে নাই। তাহলে সার্বিকভাবে আমাদের এই নদীগুলো আসলে জীবন্ত নদী এখন নাই। নদী অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বা বিএনপির যে নির্বাচনে ম্যানিফেস্টো যেই প্রথম যেই উদ্যোগটি পরিবেশের সপক্ষে, সেটি হলো জলাধার, খাল খনন এবং পুনঃখনন। তো খাল বা নদী, জলাধারের ভিতরে নদী চলে আসে, পুকুর চলে আসে, লেক চলে আসে। সো উদ্যোগটা চমৎকার। 20,000 কিলোমিটার খাল খনন পুনঃখননের আওতায় যদি নদীগুলোকেও আমরা চিন্তা ভাবনা করি, পুকুর সংরক্ষণের কথা চিন্তা করি, লেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে এইটির কথা চিন্তা করি, তাহলে হোলিস্টিক অর্থে অর্থাৎ নগরের যে এখন অনেকগুলো সমস্যা আছে পরিবেশগত, তার একটি হলো হিট ওয়েভ। এই এত জলাধারগুলো যদি আমরা রিস্টোর করতে পারি, তাহলে হিট অর্থাৎ তাপমাত্রাটাও কমে আসবে। এখন তাপমাত্রা দুষ্ট চক্রে পড়ে আছি আমরা। যাই হোক, নদীর কথাতে যদি ফেরত যাই, নদীগুলো ভালো নাই। নদীর স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি। প্রতি 3 মাস পরে ঢাকার চারপাশের নদীগুলোর চলুন দেখি নদীর স্বাস্থ্য, এই ব্যানারে আমরা ভলেন্টারিলি নদীর পানির গুণগত মান দেখি, এবং এটা আমরা প্রতি বছরে আমরা লক্ষ্য করছি পূর্ববর্তী বছরের চেয়ে আস্তে আস্তে এই নদীর পানি খারাপ হয়ে যাচ্ছে। সাকার ফিশ ছাড়া অন্য মাছগুলো এই দূষিত পানিতে বসবাসের সুযোগ নাই, যে কারণে আপনারা প্রায় সময় দেখেন নিউজে যে বুড়িগঙ্গাতে এই সাকার ফিশ, যেটা মানুষ খায় না, এই মানে দূষিত পানিকে বিশুদ্ধ করার জন্য অ্যাকুয়ারিয়ামের দূষিত পানিকে বিশুদ্ধ করার জন্য অ্যাকুয়ারিয়ামে এটি ব্যবহার করা হয় সাকার ফিশ। আর বুড়িগঙ্গাতে সেই মাছই এখন শুধুমাত্র টিকে আছে। তার মানে এই ঢাকার চারপাশের 5টি নদী আসলে ভালো নেই। তো এখন তাহলে কি করতে হবে? অবশ্যই সংকট সমাধানের পথ আমরা খুঁজবো, কিন্তু আপনি যেটা বলছিলেন যে নদীগুলো ভালো নেই এবং খাল খনন কর্মসূচির সাথে সাথে নদীগুলোকে পুনঃখননের ব্যবস্থা করা যায় কিনা। আমি যে গ্রামটি থেকে এসেছি সেই গ্রামে একটা বড়াল নামে সুন্দর একটা নদী আছে। আমি যখন দেখলাম যে ভরা মৌসুমে বড়ালে ধান চাষ হচ্ছে, তখন আমি সেটার সমাধান কার কাছে গিয়ে খুঁজবো? আপনারা কি শুধু ঢাকা কেন্দ্রিক থাকবেন, নাকি প্রান্তিক পর্যায়ে বা একেবারে প্রান্তিক পর্যায়ে যে নদীগুলো আছে সেই নদীগুলো দেখবেন, সেগুলো ভালো আছে কিনা দেখবেন, তারা সুস্থ আছে কিনা দেখবেন কিনা? একটা বিরতির পরে এসে প্রশ্নগুলো আপনাদের কাছে থাকবে, অবশ্যই থাকবে, যে এটা জবাবদিহিমূলক প্রশ্ন। দর্শক থাকুন, দেশ সাম্প্রতিকের সাথে ফিরছে এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। পরিবেশ সংরক্ষণে দরকার সচেতনতা, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি।
সচেতনতা কি সবকিছু, নাকি আসলে আইনের প্রয়োগও কঠোর প্রয়োগের প্রয়োজন হয়ে পড়েছে ঠিক এই মুহূর্তে? সেই বিষয় নিয়ে আমার আলোচকরা আমার সাথে আলোচনায় ছিলেন। অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, আবারও আপনার কাছে ফিরতে চাই। একটা জবাবদিহিমূলক প্রশ্ন আপনার কাছে রেখে গেছিলাম, যে আপনারা বলছেন যে ঢাকার 5টি নদী আসলেও একেবারে ব্যবহারের অযোগ্য এর পানি হয়ে গেছে বা বিভিন্নভাবে দূষিত হচ্ছে বা পলিউটেড হচ্ছে। ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে নদীগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, মরা নদীতে পরিণত হচ্ছে। ভরা মৌসুম মানে বর্ষার মৌসুম, সেই মৌসুমেও সেখানে পানি জমতে পারছে না। তার মানে এটি এখন খননের প্রয়োজনীয়তা হয়তো বা দেখা দিয়েছে, আপনি ভালো বলতে পারবেন। এই আপনাদের যে উদ্যোগ, সেটি কি শুধু ঢাকা কেন্দ্রিক থাকবে নাকি প্রান্তিক পর্যায়ে যাবে? মানে এই নদীগুলো নিয়ে নদীর স্বাস্থ্য দেখার যে বিষয়টি বলছিলেন আপনি। যে দেখুন, আমরা একাডেমিশিয়ান গবেষক, একইভাবে আমরা সিভিল সোসাইটির একটা অংশ। সো অবশ্যই সারা বাংলাদেশের পরিবেশ উন্নয়নই আমাদের মাথা ব্যথা। যদি আমার বড়াল হোক, আমার কর্ণফুলী হোক, আমার সুতাং হোক, প্রত্যেকটা নদী আমাদের দেশের জন্য শিরা উপশিরার মতো। এর যে কোনো একটা নদী বন্ধ হয়ে গেলে, এটি বিলীন হয়ে গেলে ওই এলাকার পরিবেশগত যে বিপর্যয়টি হয়, সেটি আমরা আমাদের সচক্ষে অনেক জায়গায় আমরা দেখেছি। এই নদীগুলোকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি বর্তমান সরকারের কমিটমেন্ট ম্যানিফেস্টো অনুযায়ী, তাহলে আমরা যে বেনিফিটগুলো পাবো এটা মাল্টি ডাইমেনশনাল। আমাদের নদী কেন্দ্রিক যে জীবনযাত্রা সেটি উন্নত হবে, এটার একটা কালচার আছে সেটি উন্নত হবে, মানুষের যে মাছের নির্ভরতার যে এই জিনিস সেটি হবে, যোগাযোগ ব্যবস্থা একটা উন্নতি লাভ করবে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে, তাপমাত্রা কমার জন্য ভূমিকা রাখবে। এইভাবে যেই নদীকে কেন্দ্র করে সভ্যতা তৈরি হয়েছে, এই নগরগুলো তৈরি হয়েছে। আপনি দেখেন এখন বাংলাদেশের যেই কোনো গঞ্জ, অর্থাৎ বাজার যেটা আগে গঞ্জ হতো, প্রত্যেকটা নদীর তীরেই গঞ্জগুলো তৈরি হয়েছে এবং সেগুলো ওই এলাকার ওই নদীর তীরকে উঁচু করে, অর্থাৎ নদীর পাড়েই এগুলো তৈরি হয়েছে। ফলে সেই জায়গাতে আমরা ফেরত যেতে হবে। এখন গঞ্জের যে সাপ্তাহিক 2 দিনের হাট, সেটি কিন্তু এখন নাই। অর্থাৎ গঞ্জের কালচার নদীর কালচারের সাথে কানেক্টেড ছিল, নদী বিলীন হয়েছে, এখন ডিপার্টমেন্টাল স্টোরে চলে গেছি আমরা, এবং সেখানে আমরা ফরমালিনযুক্ত খাবার 7 দিন 10 দিন ধরে ফ্রিজে রেখে আমরা খাচ্ছি। সেই যে ফ্রেশ খাওয়ার, যে নদী থেকে মাছ উঠে গঞ্জে বিক্রি করবে, কৃষক নদীর তীরের জমিতে চাষ দিয়ে সেই চাষের ফলন সবজি ওই গঞ্জে বিক্রি করবে, হাটের দিন মানুষ কিনে নিয়ে আসবে, ওই জায়গাতে ফেরত যাওয়াটা আমাদের কাছে এখন স্বপ্নের মতো। তবে যদি এই 20 কিলোমিটার যে শুরু হলো, যে নদী খনন কিংবা গাছ লাগানোর এই জিনিসগুলো যদি বাস্তবায়িত হয়, আমরা পজিটিভ, আমরা আশাবাদী, আমরা ভালো একটা শুরু দেখেছি। যদি সকলে মিলে এটাকে আমরা সামনে নিয়ে যেতে পারি, তাহলে একদিকে নদীও বাঁচবে, শুধু ঢাকা তুরাগ বুড়িগঙ্গা দলেশ্বরী না, আমার সুতাং কিংবা আপনার বড়াল কিংবা ফেনী নদী, এই সমস্ত নদীগুলোই কিন্তু প্রাণ ফিরে পাবে এবং এটি ডোমেস্টিকভাবে আমাদের ড্রাস্টিক্যালি আমাদের পরিবেশকে উন্নত করবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, ডক্টর আদিল মোহাম্মদ খান। পরিবেশ দূষণের ক্ষেত্রে ইট ভাটাগুলো সবচেয়ে মারাত্মক ভূমিকা পালন করছে এবং এর আগে ইকো ফ্রেন্ডলি ইটের এক ধরনের কথা উঠেছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত কোথায় যেন গিয়ে আটকে গেছে। তো আমি ওই একটা কথাই বলতে চাই, ওই বড়ালের পাশেই আমি পরপর 3টা ইট ভাটা একসাথে দেখেছি। এটা নিয়ে প্রতিবাদও করেছে অনেক সময়, কিন্তু সে প্রতিবাদ আসলে ধোপে টেকে না আমরা সাধারণ মানুষ, এই কারণে হয়তোবা। তো এই যে ইট ভাটার ক্ষেত্রে এর যে মানে একটা দূষিত বাতাস বা আগুনের যে বিষয়টি রয়েছে, মাটি কাটার যে বিষয়টি রয়েছে, সবকিছু মিলিয়ে দেখা যায় যে সেই এলাকার যে কৃষিজ যে ব্যবস্থা, তার উপর এক ধরনের প্রভাব পড়ছে এবং পড়ে উঠছে। এ কারণে আমরা প্রতিবাদ করেছিলাম। তো সেক্ষেত্রে এই ইটভাটাগুলো নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, ইট ভাটাগুলো অধিকাংশই হচ্ছে যে অনুমোদনহীন কিংবা এমন জায়গায় করেছে যেখানে অনুমোদন নেওয়ার সুযোগ নাই। আমাদের ইট ভাটা তৈরি করতে গেলে পরিবেশ অধিদপ্তর অনুমোদন নিতে হয় এবং সেটার অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে এবং আমরা পরিবেশ অধিদপ্তরের বরাতেই জানি যে তাদের অধিকাংশ ইট ভাটা তারা অনুমোদন ছাড়াই করেছে। কিন্তু প্রশ্নটা তাহলে পরের প্রশ্ন, ইট ভাটার মতো জাজ্জল্যমান জিনিস যেটা খালি চোখে দেখা যায়, যেটা দূষণটাও দেখা যায়, সেটা কিভাবে এই ধরনের অনুমোদনের বাইরে গিয়ে গ্রামে গঞ্জে নদীর পাড়ে নদীর ধারে হয়েছে?
এবং ইট ভাটা যদি হয় তাহলে পরিবেশ অধিদপ্তর তো তারাও নীরব ছিল, পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তাদেরকে ম্যানেজ করেই তো ইট ভাটার মালিকরা এগুলো করেছে। তাহলে যেই দেশে এই যে আপনি কিছুদিন আগে দেখেছেন যে আপনার হচ্ছে যে নির্বাচন বা বিশেষ করে বিভিন্ন যে রাতের ভোট বা বিভিন্ন ধরনের ভোট ডাকাতি নির্বাচনের জন্য ডিসিদেরকে ধরা হয়েছে না? আপনি কি এটা শুনেছেন যে কোনো এলাকাতে ইট ভাটা বা এই ধরনের পরিবেশ বিপর্যয়কারী যে ধরনের অপরাধ, সেই অপরাধের জন্য সেই সংশ্লিষ্ট ইউএনও সংশ্লিষ্ট ডিসিকে ধরা হচ্ছে বা সেখানে পুলিশ প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের বড় কর্মকর্তা যারা ছিলেন? মানে আসলে আমরা বলি যে পরিবেশগত বিপর্যয় ইকোসাইডকে অপরাধ হিসেবে বিবেচনা নেওয়ার মনস্তত্ত্ব রাষ্ট্রের নাই। রাষ্ট্র যেটা ভোট যে যা ডাকাতিটা অত্যন্ত বড় অপরাধ সেটাকে যেমন করছে, কিন্তু এই যে আপনি পুরো ঢাকা বলেন, ঢাকার বাইরে শুধু কি ঢাকা ধ্বংস হয়েছে, আপনি যেটা বলছিলেন ধ্বংস কোনটা না হয়েছে, হবিগঞ্জ, আপনার রাজশাহী, খুলনা, চিটাগাং, মৌলভীবাজার, কোন শহরের পরিবেশ ধ্বংস হয়নি? তাহলে সেই শহরের আলাপগুলো তো নাই। আমরা এখনো সচেতনতার গল্পেই আছি, কিন্তু কেউ তো মানে মানে বাইরে থেকে এলিয়েনরা সাথে আমাদের পরিবেশটাকে ধ্বংস করে দেওয়া যায়নি। আমাদেরই লোকরা তারা কি করেছে, বিভিন্ন ধরনের ব্যবসার নাম দিয়ে তারা কি করেছে, বিআইপি সিআইপি হয়েছে, কিন্তু ধ্বংস হয়েছে আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ। তাহলে সরকারের তো উচিত যে সচেতনতার বাইরে গিয়ে এই যে ইকোসাইডের মধ্যে যারা কারা ছিলেন, কারা অনুমোদনহীন ইট ভাটা যে শুধু পরিবেশ ধ্বংস করে সেটা না, টপ সয়েল, মাটির টপ সয়েল ধ্বংস করে দিচ্ছে। আপনি যেটা বলছিলেন যে আমাদের ব্লক ইট তৈরি করা সরকার একটা গোল ছিল, সেটাও সেভাবে খুব বেশি আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারছি না। কারণটা কি, যখন বাজারে যখন খারাপ মুদ্রা থাকবে, খারাপ ইটের সাপ্লাই থাকবে, তখন তো ভালো জিনিস তৈরি হবে না। যখন এটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ভালো জিনিসের কিন্তু কি, তখন সেটা নিয়ে কথা বলা, সেটার প্রোডাকশন, সেটার বিজনেস মডেলটা আসবে। তাহলে আমরা কেন এখনো ইটভাটার মতো পরিবেশ বিধ্বংসী, শুধু না, আপনি যখন একটা গ্রামে যখন ইটভাটা হয়, তখন ইটভাটা হয়তো ফর এক্সাম্পল সে 1 বিঘা একটা জমির উপরে সে করলো বা তার চেয়ে বড়, কিন্তু তার আশেপাশে 50 বিঘা জমি সেই পলিউশনের কারণে তার প্রোডাকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সেই দরিদ্র কৃষক, তার কিন্তু সম্ভব না তার পক্ষে সে আন্দোলনটা করে সেই ইটভাটাটা বন্ধ করতে, তার তো এটা কাজ না। তাহলে সেখানে পুলিশ প্রশাসন আছে, জেলা সে হয়তো প্রশাসন আছে, বুঝতেও পারছে সে না যে আমার আসলে ফসলের ক্ষতি কি, সে বুঝতে পারছে কিভাবে না। হচ্ছে। যতদিনে বুঝতে পারছে ততদিনে অলরেডি ড্যামেজ হয়ে গেছে। তাহলে এটা তো রাষ্ট্র, আমরা তো রাষ্ট্র পুরো যে ফাংশন করার জন্যই তো আমরা বিভিন্ন কর্তৃপক্ষ তৈরি করেছি, পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন, ইউএনও। তাহলে তারা কিভাবে নীরব থাকে? তাহলে মানে তাদের তো কাজই এগুলা, তাদের যে টার্মস অফ রেফারেন্স বা তাদের যে বুকগুলো পড়ানো হয় সেখানে এগুলো কিন্তু বর্ণনা আছে। তাহলে কিভাবে হাজার হাজার গ্রামের মধ্যে এই গল্পগুলো চলে? গ্রাম বাদ দেন, আপনি ঢাকার এই যে ধরেন 10 কিলোমিটার রেডিয়াসে দেখবেন কতগুলো ইটভাটা, সবগুলোই অধিকাংশ হচ্ছে কৃষি জমি দেখা যাবে। এবং দেখা যায় যে যখন কোনো ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হয়তো 2-1টা আন্দোলন করে ইটভাটার কর্মীদের দিয়ে, যারা মালিকরা করায়, কর্মীরা তো তারা জাস্ট মানে এখানে জাস্ট এমপ্লয়ি। তো এই 2-1টা আন্দোলন হলেই সরকার কি করে, একদম ঝিমিয়ে পড়ে। কিন্তু আসলে সরকারের কাছে পুরো রাষ্ট্রের সকল মেকানিজম আছে, তাকে আপনি অনুমোদনহীন যে কোনো ইটভাটা তো একদিনও চলার কথা না। তাহলে এই যে জায়গাতে আইনে প্রয়োগের জায়গায় যখন গাফেল হবেন, যখন আপনি এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করবেন না, এটাকে নিয়ে আপনি নির্লিপ্ত থাকবেন, তখনই কেউ নতুন ইটভাটার মালিক তৈরি হয়। নতুন মানুষ এই ধরনের অনুমোদনহীন যে কোনো শিল্প, এটা ইটভাটা হোক আর নদীর পাড়ে আপনি একটা ইটিভি ছাড়া একটা আপনি ইন্ডাস্ট্রি করা, এটা তো হচ্ছে। এবং তারা কি করে, আপনি সাম্প্রতিক সময় যদি খেয়াল করেন পত্রিকার পাতায়, নদীর পাড়ে ঢাকার আশেপাশে শীতলক্ষা, বুড়িগঙ্গার আশেপাশে অনেক এই ধরনের অনুমোদনহীন শিল্প কারখানা হয়ে গেছে। তারা এখন দাবি করছে এটাকে অনুমোদন দেওয়ার জন্য, ওই যে ড্যাব বা বিভিন্ন পরিকল্পনায়, হ্যাঁ, যেগুলো, এবং বিস্ময়করভাবে অনেক পরিকল্পনায় ব্যবসায়ীদের চাপে এগুলোকে অনুমোদন দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। তাহলে আপনি যদি আপনার যে লাইফ লাইন, সেই যদি আপনি জলাশয়, জলাধার, নদীকে যদি ধ্বংস করে দেন, এই নদীর যে সেচের মাধ্যমে যেই ফসলগুলো ফলবেন তার মাধ্যমে তো আপনার শরীরে ক্যান্সারের জীবাণু ঢুকবে। তাহলে সেই ক্যান্সারের দায় কি ইটভাটার মালিক, এই ইন্ডাস্ট্রি মালিক নেবেন? তাহলে এটা একটা চেইন। এই চেইনটা কিন্তু আমাদেরকে একের পর এক, কিন্তু আমাদের যত ধরনের অসুখ বিসুখ সবগুলোর সাথে কিন্তু এই ধরনের বিষয়গুলো আছে। আমি আমি একটু থামাই। আমি অনেকখানি আলোচনায় চলে এসেছি, একেবারে হাতে সময় কম। এখন আমি একটু জানতে চাই যে অভিযোগ কার কাছে করব, দুজনের কাছেই খুব সংক্ষেপে আমি জানবো অভিযোগ কার কাছে করব, আইন কি ধরনের পদক্ষেপ নেবে। আমি শুরুতেই চলে যাই কামরুজ্জামান মজুমদার আপনার কাছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে আসলে সচেতনতার কথা বলেছেন। আমরাও সহমত যে সচেতনতা লাগবে, কিন্তু যখন আপনি আমাকে প্রশ্ন করেন এই পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ কি, তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাতে চাই
যে বিসিএস ক্যাডার সার্ভিসে পরিবেশ ক্যাডার অন্তর্ভুক্ত করা খুবই জরুরি। একটি উপজেলাতে কৃষি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, সকল ধরনের ভেটেরিনারি কর্মকর্তা, সব ধরনের কর্মকর্তা থাকেন, কিন্তু পরিবেশ কর্মকর্তা থাকে না। তাহলে ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার বাজারে যখন শব্দ দূষণ হবে কিংবা পুড়িয়ে বায়ু দূষণ করা হবে, ফেনী শহর থেকে কেউ যাবে এবং পরিবেশ কর্মকর্তা ফেনী শহর থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে ছাগলনাইয়া যেতে যেতে ততক্ষণে পরিবেশের যে ড্যামেজ সেটি হবেই। কিন্তু যদি ওই কর্মকর্তা ওই উপজেলাতে থাকেন তাহলে খুব দ্রুত এনফোর্সমেন্ট করা যায়। আমাদের পরিবেশ পুলিশ এবং পরিবেশ কর্মকর্তা এখন সময়ের দাবি। সাথে সাথে অবশ্যই আমাদের সচেতনতার দরকার। মানুষ এখন বলছে যে শহরগুলোতে ইটের উপর ইট, তাতে মানুষ এখন কীটের মতো বসবাস করছে। এই ক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে এবং আমাদের স্লোগান হবে যে সচেতনতাটা এটি হোক সবার আগে এবং এটি সার্বজনীন, আর আইনের যে প্রয়োগ এটি থাকুক সর্বশেষ এনফোর্সমেন্টের ধাপ হিসাবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আহমদ কামরুজ্জামান মজুমদার। ডক্টর আদিল মাহমুদ খান। হ্যাঁ, আসলে সরকারকে তার প্ল্যানিংয়ের যেই ধারণাটা, সেই ধারণাটাকে মানে প্রয়োগ করাটা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেননা আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু আপনার প্ল্যানিং ডকুমেন্ট তৈরি হচ্ছে, কিন্তু যারা ব্যবসায়ীরা, আবাসন ব্যবসায়ী হোক, শিল্প ব্যবসায়ী, তার কী করে প্ল্যানিংয়ের ধারে না, তারা কী করছে একের পর এক শিল্প কারখানা সেটা নন কমপ্লায়েন্স জোনে তৈরি করছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের আবাসন সব প্রকল্প, কিন্তু প্ল্যানিংটাকে কেউ আপনার ওন করে না। ভাই যেটা বলছিলেন পরিবেশ ক্যাডারের কথা, ঠিক তেমনি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কি ওনারশিপ নাই। কেননা যারা এক এক ক্যাডার থেকে এক একভাবে আসেন, তারা তাদের এই যে প্ল্যানিংয়ের মাধ্যমে যে পরিবেশের দূষণটা হচ্ছে এটা ধারণ করেন না। আমরা দীর্ঘ সময় ধরে সরকারকে বলেছিলাম যে প্ল্যানিং ক্যাডার যদি আপনার চালনা করতে পারেন, মানে এই প্ল্যানিংয়ের ধারণাটাই ধারণ করার মতো রাষ্ট্রযন্ত্রিক কোনো ধরনের আপনার কোনো সেই ধরনের কর্মকর্তারাই নাই। তো সরকারের উচিত যে সঠিক মানুষকে সঠিক জায়গায় বসানো। পরিকল্পনা বাংলাদেশে এখন কিন্তু কয়েক হাজার পরিকল্পনাবিদ আছেন, কিন্তু তাদেরকে রাষ্ট্র কাজে লাগাচ্ছে না, এবং যার ফলে কি হচ্ছে এর একটা কস্ট আছে। আপনি যখন পরিকল্পনাহীনভাবে একটা ডেভেলপমেন্ট করবেন, তখন হাজার হাজার কোটি টাকার প্রকল্প দিয়ে কিন্তু সেই পরিকল্পনার যে ক্ষতিটা, এটাকে আপনি রিভাইভ করতে পারবেন না। এই জন্য সরকারের পরিকল্পনার ডকুমেন্টগুলোকে ধারণ করা দরকার। পরিকল্পনার বাইরে যারাই যে কোনো ধরনের ভায়োলেশন করবে, সেটার পেনাল্টিটা যেন যথাযথ তৈরি হয়। এখন অনেক আইন আছে যে আইনগুলোতে এত ন্যূনতম পেনাল্টি দেওয়া আছে, ওই পেনাল্টি দিয়ে আপনি এই ক্রাইমগুলোকে ঠেকাতে পারবেন না। এই আইনগুলোর আপনার কি হচ্ছে রিভিশন দরকার, যে রিভিশনে একজন মানুষ তার ইটিপি ব্যবহার না করে সে যদি নদীতে যদি সে ময়লা বা বর্জ্যটা ফেলে, সে এটার যে পেনাল্টি থাকবে সেটার কথা শুনলেও সেই জন্য রাতের ঘুমটা হারাম হয়ে যায়। এই ধরনের একটা পেনালাইজেশন সারা বিশ্বেই থাকে, আমাদের সেটা দরকার এবং এটা এনফোর্সমেন্ট দরকার। এনফোর্সমেন্টের জন্য সবচেয়ে বেশি দরকার পলিটিক্যাল উইল। আপনি জানেন যে বাংলাদেশে অধিকাংশ মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে ব্যবসায়ী, তাহলে সরকারকে কিন্তু তার মেম্বার অফ পার্লামেন্টের বিরুদ্ধে দাঁড়াতে হবে। রাষ্ট্রের পলিটিক্যাল উইল যদি সে জায়গায় যায় যে সরকার তার যে রাজনৈতিক যে সতীর্থ কিংবা তার যে সতীর্থ যিনি মেম্বার অফ পার্লামেন্ট, তার দ্বারাও যে পরিবেশ দূষণ হচ্ছে সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। রাষ্ট্র যদি এই জায়গায় যায় তাহলে ছোটখাটো দূষণকারী তো ভয়ই পালাবে, তার রাষ্ট্রের সেই জায়গাতে যেতে হবে। আমি আসলে অনেক আইন আছে, অনেক আইনের কঠোর প্রয়োগের কথা বললাম, আমরা সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বললাম, কিন্তু কিছু কিছু বিষয় থাকে যেগুলো আসলে আইনের ঊর্ধ্বে। আপনি যদি মৌচাক এলাকাটাকেই শুধু খেয়াল করেন, ফ্লাইওভারের নিচে প্রচুর ভাসমান মানুষ, এবং এদের আসলে থাকার কোনো জায়গা নেই, এদের বাসস্থান নেই, এদের মানে কি বলবো পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তো সেক্ষেত্রে এদেরকে এভাবে রেখে সুন্দর নগরী, এটা কি কামনা করা আপনি যায়? একদম মৌলিক কথাটা বলেছেন। আমরা বলি ডেভেলপমেন্টের প্রথম টায়ারটা হচ্ছে যে আপনার আবাসন, মানসম্মত আবাসন। তাহলে রাষ্ট্রের যদি কোনো একটা যদি স্কিম সবার আগে করতে হয়, এটা হচ্ছে আমাদের অতি দরিদ্র বা দরিদ্র মানুষদের জন্য মানসম্মত আবাসন। এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। ডক্টর আদিল মাহমুদ খান এবং অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, সময় স্বল্পতার কারণে আর একটু জানতে চাইছিলাম, জানতে পারলাম না। আজকের মতো আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই। আর এই ছিল আজকের মতো ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে। দর্শক আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।